গতকাল বিশ্ব আদিবাসী দিবস গেল, আর এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে গেলেই সামনে চলে আসে কিছু অদ্ভুত প্রশ্ন। কেউ জিজ্ঞেস করেন চাইনিজদের মতো দেখতে চাকমা মারমারা কেমন করে বাংলাদেশের আদিবাসী হয়। আবার কেউ বলেন এরা তো এই ভূমির আদিম বাসিন্দা নন, তারা এসেছেন অন্য জায়গা থেকে। এমনভাবে বলা হয় যেন এই দুটো একটা অকাট্য যুক্তি, অথচ সেই হিসেবে মানব জাতির শুরু আফ্রিকা থেকে। তার মানে কি আমি এবং আর্লিং হালান্ড আফ্রিকান? কে দেখতে কেমন বা কে কোন ভূমি থেকে কখন থাকা শুরু করেছে সেটা দিয়ে আদতে কিছু যায় আসে না। আদিবাসী শব্দটি আসলে একটি পরিচয়, যা রাষ্ট্র, সমাজ ও প্রকৃতির মধ্যে একটি অনন্য সম্পর্ককে বোঝায়। আইএলওর 169 নম্বর কনভেনশন অনুযায়ী আদিবাসী পরিচয়ের সাথে 4টা জিনিস সম্পর্কিত। 1, একটি গোষ্ঠী নিজেকে আলাদা জাতিসত্তা হিসেবে চিহ্নিত করে কিনা। 2, তাদের নিজস্ব শাসন ব্যবস্থা রয়েছে কিনা। 3, রাষ্ট্র ব্যবস্থা থেকে তারা পৃথক থেকেছে কিনা। আর চতুর্থত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের সমাজে জমির মালিকানা ব্যক্তিগত নাকি সামষ্টিক। বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠী এই সব ক্রাইটেরিয়াতেই পড়ে। তবে এই গোষ্ঠীগুলোকে বুঝতে হলে আমাদের তাদের ইতিহাসের দিকে তাকাতে হবে। পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠী মুঘল আমলে প্রায় সম্পূর্ণ স্বায়ত্তশাসন উপভোগ করতেন। সেই সময় থেকেই কিছু বাঙালি এই অঞ্চলে আসা শুরু করেন রুটি রুজির প্রয়োজনে। আদিবাসীরা এইসব বাঙালিকে সাদরে বরণ করেই নিয়েছিলেন। অ্যাজ অলওয়েজ ঝামেলা বাঁধাইল ব্রিটিশরা। তারা আদিবাসী গোষ্ঠীগুলোর শাসন ব্যবস্থাকে নিজেদের জন্য কুক্ষিগত করে। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর পরিবর্তন আসে ভূমি ব্যবস্থাপনায়। শতাব্দীর পর শতাব্দী সামষ্টিক মালিকানার অধীনে থাকা জমি রাতারাতি চলে গেল ব্যক্তি মালিকানায়। আগে যে জমি যার ইচ্ছা মতো ব্যবহার করা যেত, এখন সেই ভূমি ব্যবহারের জন্য দেওয়া লাগতো জমিদারের খাজনা। পাশাপাশি ব্রিটিশরা জুম চাষকে নিরুৎসাহিত করে লাঙল দিয়ে চাষকে উদ্বুদ্ধ করে। উপত্যকায় বসবাসকারী চাকমা বা মারমা জনগোষ্ঠী সেটা করতে পারলেও পিছিয়ে পড়েন রুম বা বম জনগোষ্ঠীর মানুষেরা, যাদের বাস ছিল পাহাড়ের চূড়ায়, যেখানে চাইলেও লাঙল দিয়ে আসলে চাষ করা সম্ভব না। পাকিস্তানেও বজায় থাকে একই ধারাবাহিকতা। আদিবাসীদের যত্নে লালিত অরণ্য ব্যবহারের অধিকার আর তাদের জন্য থাকে না। বনের গাছ দিয়ে প্রতিষ্ঠিত শিল্প কর্ণফুলী পেপার মিলসের চাকরিও আদিবাসীদের ভাগ্যে জোটেনি। 1957 থেকে 62 সালে নির্মাণ করা হয় কাপ্তাই বাঁধ, যার ফলে 400 বর্গ মাইল এলাকা পানির নিচে ডুবে যায়। ধ্বংস হয়ে যায় প্রায় 54,000 একরের উর্বর কৃষি জমি আর চাকমা রাজবাড়ি। অন্তত 1 লক্ষ আদিবাসী গৃহহীন হয়ে পড়েন। এর বিনিময়ে আদিবাসীদের দেওয়া হয়েছিল ফ্রি বিদ্যুতের প্রতিশ্রুতি। মজার ব্যাপার হচ্ছে, এখনো পার্বত্য চট্টগ্রামের অনেক এলাকায় স্থিতিশীল বিদ্যুৎ সংযোগ নাই। 71-এর স্বাধীনতার পর আশা ছিল সবাইকে নিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ তৈরির, কিন্তু সেই স্বপ্ন শুরুতেই শেষ হয়ে যায়। আদিবাসী জাতিসত্তা ও তাদের অধিকারের স্বীকৃতি না দিয়ে শেখ মুজিবুর রহমান তাদের বাঙালি হয়ে যেতে বলেন। এর প্রতিক্রিয়ায় 72-এর মার্চে তৈরি হয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। গড়ে ওঠে সংগঠনটির সামরিক শাখা শান্তিবাহিনী। 75-এর পর ক্ষমতার পট পরিবর্তনে তারা সক্রিয় হয়, আর পাশাপাশি সক্রিয় হয়ে ওঠে সে সময়ের সামরিক সরকারগুলো। সামষ্টিক মালিকানায় থাকা জমিকে খাস জমি দেখিয়ে সেখানে লক্ষ লক্ষ বাঙালিকে বসতি স্থাপন করতে দেওয়া হয়। 80 থেকে 84, মাত্র 4 বছরে অন্তত 4 লক্ষ বাঙালি সেটেল করানো হয় পার্বত্য চট্টগ্রামে। 1947 সালে পার্বত্য চট্টগ্রামের জনসংখ্যার মধ্যে আদিবাসীদের সংখ্যা ছিল 98%। 1991 সালে সেটা কমে দাঁড়ায় মাত্র অর্ধেকে। 1977 সাল থেকে শান্তিবাহিনীর সশস্ত্র আক্রমণের পর থেকে পার্বত্য চট্টগ্রামে তৈরি হয় এক যুদ্ধ পরিস্থিতি। দেশের পুরো মিলিটারির 3 ভাগের 1 ভাগ সেখানে মোতায়েন করা হয়। পুরো প্রশাসন দেয়া হয় সেনাবাহিনীর হাতে। 1 লক্ষ আদিবাসীকে মিলিটারির ক্যাম্পগুলোর আশেপাশে তৈরি গুচ্ছ গ্রামে মুভ করতে বাধ্য করা হয়, যেগুলো বস্তুত ছিল এক ধরনের প্রিজন ক্যাম্প। 1980 থেকে 1997 সালের মধ্যে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ওপর অন্তত 11টি আলাদা ম্যাসাকার চালানো হয়, যার মধ্যে 92 সালের লোগাং গণহত্যা উল্লেখযোগ্য, যেখানে এক রাতে 138 জন আদিবাসীকে হত্যা করা হয়। 1991 থেকে 93 সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের সকল ধর্ষণের রিপোর্টের মধ্যে 94%-এর অভিযুক্ত ছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা, আর এই ভিকটিমদের 40% ছিলেন শিশু এবং কিশোরী। গুম, খুন ও নির্যাতনের শিকার হন আদিবাসী অধিকার কর্মীরা। 1996 সালে হিল উইমেন্স কমিটির সাধারণ সম্পাদক কল্পনা চাকমাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পার্বত্য চট্টগ্রামে আজকেও যে বিভাজন, তার মূলে আছে একটি সমস্যা।
ব্রিটিশ আমল থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা সময় রাষ্ট্র আদিবাসীদের অধিকারের দাবিকে দেখেছে নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্ন হিসেবে। একটা গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে তাদের যৌক্তিক দাবি শোনার কোনো মনোভাবই কারো ছিল না, মেনে নেওয়া তো দূরের কথা। আর এই সুযোগে 3টি জেলায় তৈরি হয়েছে এক মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। প্রতিনিয়ত সন্ত্রাসবাদের ভয় দেখিয়ে পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। সেই দ্বন্দ্ব জিইয়ে রাখতে পারলেই সেনা মালিকানা এবং বড় ধরনের মিলিটারি বাজেটের বৈধতা থাকে। আমাদের বুঝতে হবে, আদিবাসীদের অধিকারের প্রশ্ন কোনো নিরাপত্তার ঝুঁকি না। একটা রাষ্ট্র যদি তার ভেতরে থাকা সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি সবচেয়ে বেশি সন্দেহ পোষণ করে, তাহলে সে কিভাবে নিজেকে গণতান্ত্রিক হিসেবে দাবি করে? বাঙালি আর আদিবাসীদের পুনর্মিলন প্রয়োজন, কিন্তু সেটা দয়া বা করুণাকে কেন্দ্র করে নয়, বরং ন্যায্য অধিকারকে কেন্দ্র করে। তবে তার আগে আদিবাসীদের উপজাতি বলে রাখার ছোট লোকিটা অন্তত বন্ধ করা উচিত।